হ্যালো, হ্যালো, শোনা যাইতেছে? হ্যালো, হ্যাঁ, শোনা যাইতেছে না? হ্যাঁ, ওই অধ্যায়ের অঙ্কগুলো করছিলা? ওই যে কি অধ্যায় জানি না, ওই যে লাস্টে যেগুলো করাই দিছিলাম। লিমন স্যার দিচ্ছে কেন? তুমি তুমি এডমিট পাও না এখন পর্যন্ত? হ্যাঁ, শনিবার দিয়ে আনবা, সমস্যা নেই, পরীক্ষা তো 5 তারিখে। আচ্ছা, এই আজকে এই যে কি বলি, ডিসি মোটর এক পর্যন্ত যা আছে সব শেষ করে দিব, মানে ডিসি মোটর 12 নম্বর অধ্যায়। তো কালকের দিন থাকো, কালকের দিন লাস্ট, কালকে ডিসি মোটর পড়াই দিলে পর আর ডিসি মোটরে হয়তো আর কোনো ঝামেলা থাকবে না, ডিসি মোটর শেষ হয়ে যাবে। তারপর তো এই বইটি মানে মোটামুটি শেষ হয়ে যাবে। তো কালকে কিসের মধ্যে, তো এই কালকের দিনটা থাকো, বুঝছো? কালকে পড়াই দিব না, ওটাই লাস্ট, এরপর আর লাগবে না। আচ্ছা দেখো, ডিসি মোটরের আর্মেচার রিঅ্যাকশন এবং কম্যুটেশন। আচ্ছা, ডিস জেনারেটর আর্মেচার রিঅ্যাকশন, আর্মেচার রিঅ্যাকশন বলতে আর্মেচার তো বুঝোই যে জিনিসটা যে ঘূর্ণনশীল যেটা থাকে, যেটা দিয়ে ফ্লাক্স কাট করে আর কি। তো আর্মেচার রিঅ্যাকশন এবং কম্যুটেশন, কম্যুটেশন কি, কম্যুটেশন যে ফিটারের যে পরিবাহীটা উৎপন্ন হয় ওইটার দিক পরিবর্তন করে, মানে এসি ডারে বাইরে ডিসি করে আনে, এটার বলে কম্যুটেশন। কম্যুটেটরে এই কাজটা করে, তো কম্যুটেটরে যে কাজটা করে এটার বলে কম্যুটেশন, কম্যুটেটরের যে পরিবর্তন করে, দিক পরিবর্তনের কাজটা, সেটা হচ্ছে কম্যুটেশন। তো আর্মেচার রিঅ্যাকশন কি, আর্মেচার রিঅ্যাকশন দুই ভাবে হয়। রিঅ্যাকশন বলতে আর্মেচার রিঅ্যাকশন কিভাবে হয়, ধরো তোমার একটা, যে ওটার মধ্যে যে একটা তোমার কন্ডাক্টর যে আবর্তন হয়ে যে ফ্লাক্সটা কাট করে, ওই ফ্লাক্সের মধ্যে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়, যার কারণে ওইটার মধ্যে আরেকটা চুম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে যে ফ্লাক্সটা থাকে ওই ফ্লাক্সটাই আবার বাধা প্রদান করে। তো এই বাধা প্রদান করাটাই হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। এই যে দুইটা ফ্লাক্স ফ্লাক্স তৈরি হয়, একটা হচ্ছে আর্মেচারের ফ্লাক্স আর একটা হচ্ছে এন পোল এবং এস পোলের যে ফ্লাক্স, এই দুইটা ফ্লাক্সের বাধা প্রদান করার কারণে আহ, একটা মানে বাধার সৃষ্টি হয়, ওই বাধাটাকে বলা হয় রিঅ্যাকশন। তো রিঅ্যাকশনের সংখ্যা আছে, কোন কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেই কন্ডাক্টরের চতুর্দিকে একটু চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ডিসি মেশিনের পোলের চৌম্বক ক্ষেত্রের উপর আর্মেচারের কন্ডাক্টরের কারেন্ট প্রবাহিত চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে আর্মেচার রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া বলে। এই যে জিনিসটা বলছে এইটাই বলছে আর কি। আচ্ছা, এই যে তোমার এটা মানে কি বলি, হ্যাঁ, রিঅ্যাকশনটা দুই ভাবে হয়। একটা হচ্ছে যে ডিম্যাগনেটাইজিং, এইগুলা বেশি একটা ইম্পর্টেন্ট না এই চ্যাপ্টারটা, সামনের চ্যাপ্টারটাও না, না সামনের চ্যাপ্টারটা মেবি, যাই হোক চ্যাপ্টারে গেলে বুঝবো। সেহেতু তোমার তেমন কিছু দেখাইতেছে না, বেসিক কনসেপ্ট তোমরা দিয়ে দিতেছি, কারণ এই চ্যাপ্টার দিয়ে কোনো কিছু না আসার সম্ভাবনা বেশি। তারপরও পড়ানোর ক্ষেত্রে আমি যা পড়ছি এইটা তোমার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর কি। আর ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন আর একটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন, দুইটা কি, দুইটা হচ্ছে রিঅ্যাকশন দুই ভাবে হয় এইখানে। তো দুই ভাবে হয়, যেটা হচ্ছে ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন, যেটা সেইটা তোমার এই ক্রস এই টাইপের হয় যখন তোমার আড়াআড়ি ভাবে থাকে আর্মেচারটা, তখন এই উপরে ফিল্ডে এইখানে তোমার যে দুইটা ফ্লাক্স এইখানে আর কি জমা হয়, এটার বলে যে ডিম্যাগনেটাইজিং। ক্রস ম্যাগনেটাইজিং হচ্ছে মনে হয়, দাঁড়াও, এটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং আর্মেচার কন্ডাক্টর, ঠিক আছে? আর্মেচার কন্ডাক্টর ডিম্যাগনেটাইজিং, ও এটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং। এই দুটো জিনিস এই দুইভাবে হয়। এইখানে আবার এই অধ্যায়ে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো সোজা আছে। তো অঙ্কগুলোর ক্ষেত্রে আবার তোমার সূত্র প্রতিপাদন করা আছে। এখন সূত্র প্রতিপাদন করা হয়েছে কেমনে, দাঁড়াও। আচ্ছা, আমরা জানি কি, তোমার কন্ডাক্টর সংখ্যা সমান কি, টার্ন সংখ্যা না, টু টু ইন্টু টার্ন সংখ্যা যদি হয়, তাহলে এইখানে দেখো আবার তোমার এইখানে দেখো কোণের মধ্যে অবস্থিত আর্মেচারের কন্ডাক্টর সংখ্যা, আর আর্মেচারের কন্ডাক্টর সংখ্যা 4b ইন্টু 360 ডিগ্রি, 4b ইজ এই এতটুকু এতটুকু হচ্ছে 2b। তারা কল দিচ্ছে আবার, তারা একটু আমার ফ্রেন্ড একটা টেক্সট দিই আর কি, 1 মিনিট দাঁড়াও।
আচ্ছা, এইখানে কি 4b বাই 360 ডিগ্রি, এতটুকু 4b এবং এটা কর্নাটের সংখ্যা মোট এটা হচ্ছে 360 ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেল ইনটু জে। আচ্ছা, মোট টার্নের সংখ্যা 4b বাই 360। মোট টার্ন, এখানে টার্ন যেহেতু দুইটা আছে, দুই পাশে দুইটা আছে, বা দুই, এগুলা দেখা লাগবে না আর কি, তোমারে জাস্ট দেখাইতেছি। পোলের প্রতি জোড়া ডিম্যাগনেটিক অ্যাম্পিয়ার টার্ন। আচ্ছা, এখানে লাগবে কি তোমার এটা বলি, এই যে এই সূত্রটা লাগবে, প্রতি পোলের প্রতি জোড়া ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন 2b বাই 360 ডিগ্রি ইনটু জেআই। ঠিক আছে, প্রতি পোলে ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন, এটা হচ্ছে প্রতি জোড়ায় ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন, হচ্ছে প্রতি পোলে ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন। এই দুইটা জাস্ট দুইটা ভাগ করছে, এটা শুধু তুমি নিজেও বুঝো। আচ্ছা, এখানে এই দুটো লাগবে, আর এখানে লাগবে যে তোমার এটা হচ্ছে ডিম্যাগনেটাইজিং এর ক্ষেত্রে, এটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং এর ক্ষেত্রে। ক্রস ম্যাগনেটাইজিং এর ক্ষেত্রে এই দুটো সূত্র লাগবে, এটা হচ্ছে যে প্রতি পোলে ক্রস ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন, এই একটা, আর যে ক্রস ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন বাই পোল, এইটা জাস্ট দুইটা না, সূত্র মূলত একটা। আর এটা যে প্রতি পোলে, আর এটা যে প্রতি পোলে ক্রস ম্যাগনেটাইজিং, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এম্পিয়ার এম্পিয়ার টার্ন। আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি এই ধর অঙ্ক জীবনেও আয় নাই, যদি একটা দেখানোর চেষ্টা করে, দেখো একটি 4 ভোল্ট ডিসি শান্ট সেন্টার ওয়েভ ফোন ট্রান্সমিটার 35টা স্লট এবং প্রতি স্লটে 12টি কন্ডাক্টর বিতরণ এগিয়ে দেওয়া হয়। আর সেখানে ডিগ্রি বলতে এই যে বিটা আছে না, যে জায়গায় বিটা আছে ডিগ্রি দিতে হইবে। তবে পুনরুক্তি প্রতি পোলে ডিম্যাগনেটাইজিং এবং ক্রস ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্ন বর্ণনা করো। আচ্ছা, এখানে দেখো ডিম্যাগনেটাইজিং এবং ক্রস ম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্নের টার্ন নির্ণয় করো। ডিম্যাগনেটাইজিং অ্যাম্পিয়ার টার্নের সূত্র এই যে 2 বিটার বাই 360 ডিগ্রি ইনটু জেআই, আর ক্রস ম্যাগনেটাইজিং এর হচ্ছে জেআই ইনটু 1 বাই পি মাইনাস 2 বিটার বাই 360 ডিগ্রি। এই দুইটা সূত্র দেবা, আর এইখানে যে মান দেয়া আছে, তো এটা দিলে পর এই একদম হয়ে যায়, কোনো প্যারা নাই। আর এই অধ্যায় দিয়ে অঙ্ক আসে নাই, এই প্রায় অঙ্ক এইভাবেই একদম সোজা আছে, এগুলো তুমি করতে পারবা, সম্ভবত করতে পারবা। আর কোনো যদি করার প্রয়োজন হয় বা যদি করতে বাজো, তাহলে জানাইও, দেখবো মনে পড়ে। আচ্ছা, আর কি ইন্টারপোলের ব্যবহার। আচ্ছা, ইন্টারপোল কমিউটেশন ক্রিয়ার সংজ্ঞা। কমিউটেশন তো জানোই যে প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে প্রতিটি কয়েল কারেন্টের দিক পরিবর্তন করে এবং আর্মেচারে উৎপন্ন সমস্ত কারেন্ট বহিঃস্থিতিতে প্রেরিত হয়, তাকে ইংরেজিতে কমিউটেশন বলে। মানে যে উৎপন্ন যে কারেন্ট আছে ওটা দিক পরিবর্তন করে এসি ডিসি বানায় আর কি, এবং বহিঃস্থিতিতে বাইরে নিয়ে আসে, যে কারেন্টটা ভিতরে কারেন্ট বাইরে নিয়ে আসে, এটা হচ্ছে কমিউটেশন। কমিউটেটর, এটা বলে কমিউটেটর যে কাজটা করে, এটা হচ্ছে কমিউটেশন। ঠিক আছে, আর কি আছে, কমিউটেশন উন্নয়নের উপায় পড়লে পারবা। ইন্টারপোল এবং কম্পেন্সেটিং ওয়াইন্ডিং এর প্রয়োজনীয়তা। আচ্ছা, ইন্টারপোলে যে তোমার এই যে তোমার বাধার সৃষ্টি হয়, মানে আর্মেচারের ভিতরে একটা যে ফ্লাক্স উৎপন্ন হয়, এই ফ্লাক্সটা রিডিউস করতে যাইয়ে তোমার যে আর্মেচার আছে, আর্মেচারে যে নর্থ পোল এবং সাউথ পোল, আচ্ছা নর্থ, এই দাঁড়াও দাঁড়াও, এইটার বিপরীতে এখানে এস থাকার কথা, এইখানে নর্থ থাকলে এখানে এস থাকার কথা। আচ্ছা, এটা তো দুইটা বিপরীত বিপরীত হওয়ার কথা না, একটা নর্থ একটা সাউথ, একটা নর্থ একটা সাউথ। আচ্ছা দেখো, নর্থ পোল আর সাউথ পোল বিপরীত থাকার কথা, এখানে কি করছে জানি না। এটাও নর্থ পোল, এটাও নর্থ পোল, এটা সাউথ পোল, এটা সাউথ পোল, বিপরীত দুটো তো সাউথ সাউথ হওয়ার কথা না, বা নর্থ নর্থ হওয়ার কথা, একটা নর্থ একটা সাউথ, আবার একটা নর্থ একটা সাউথ। যাই হোক, নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে যদি ছোট ছোট দেখো ছোট ছোট চুম্বক দিচ্ছে, এগুলো হচ্ছে ক্ষুদ্র চুম্বক, যার কারণে তোমার ওই যে আর্মেচারের মধ্যে আহ, যে ফ্লাক্স উৎপন্ন হয়, এই ফ্লাক্সটা এইটা দ্বারা রিডিউস করা যায়, যার কারণে ইন্টারপোল ব্যবহার করে, এটা বলে ইন্টারপোল। আর ইন্টারপোলের সংজ্ঞা কি, ডিসি মেশিনে ব্যবহৃত ইন্টারপোল ফিল্ড পোলের তুলনায় অনেক আকার ছোট হয়, সংজ্ঞা দেওয়া নাই। আচ্ছা, আর আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে যে তোমার আর্মেচারের একদম বাইরে ছোট 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 কতগুলো চুম্বক যদি সেট করা যায়, তাইলেও হয় আর কি। এই আর আজকে ইকুয়ালাইজিং বার এবং রিং এর প্রয়োজনীয়তা, এগুলো কিছুই লাগবে না। আর এখানে যেগুলো আছে তুমি নিজে পড়লেই বুঝবা। কমিউটেটর কি ব্যবহৃত হয়, আর্মেচার রিঅ্যাকশন কি। কমিউটেটর তো তোমার অল্টারনেটিং কারেন্টকে বাইরে থেকে যে লইয়া, এটাই হচ্ছে কমিউটেটর। আর্মেচার রিঅ্যাকশন কি, ওই যে আলাদা একটা বাধা সৃষ্টি হয়, এটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। কমিউটেশন কাকে বলে, ডিসি রে দিক পরিবর্তন করে, এইটা ক্রস ম্যাগনেটাইজিং ফিল্ড, আর্মেচার রিঅ্যাকশন সবই পারবা, এগুলো পড়লেই হবে। আর্মেচার রিঅ্যাকশন কয় প্রকার, কম্পিটিশন অগ্নি স্থূলঙ্গ দেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আছে। ও প্রতিকার গুলা, দাঁড়াও, এই অধ্যায়ের তোমার সামনের লাগবে না, এইখান থেকে রচনামূলটা পড়তে পারো। আর্মেচার রিঅ্যাকশন এর প্রভাব বর্ণনা করো, 8.1 এবং 8.2, দেখি কি আছে।
আর্মেচার রিঅ্যাকশনের প্রভাব আর এটা 8.2 বর্ণনা করো। আচ্ছা এগুলো তুমি পারবা, যা বলছি ওইটাই, নিজে একটু পড়লে আর একটু বিস্তারিত জানতে পারবা, তুমি এটা দিয়ে অনেক কিছু লিখতে পারবা। এটা যেহেতু শুধু লেখাই, আর এইখানে এতটুকু লেখারে ইতিহাস বানানোর কোনো ব্যাপার না, অনেক কিছুই লেখা যাইবে এ দিয়া একটু পড়ে। আচ্ছা পরে কি ডিসি জেনারেটরের বৈশিষ্ট্য। আচ্ছা ডিসি জেনারেটর বৈশিষ্ট্য যেটা হচ্ছে একটা জেনারেটর, মানে ডিসি জেনারেটর অনেক প্রকার আছে। একটা জেনারেটর আর কি পরিমাণ কাজ করে, চালু অবস্থা কেমন থাকে, শেষ অবস্থা কেমন থাকে, এইটা আর কি। এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে না, এবং কোনো ম্যাথও নাই, যার কারণে কোনো প্যারা নাই। এই অধ্যায়টা তুমি জাস্ট তোমার যদি সময় থাকে, আমি নিজে পড়িও না এই চ্যাপ্টারটা, এখন তোমার আমি কি পড়াবো আমি জানি না, কারণ এই চ্যাপ্টার আমি মানে কোনো কিছুই নেই, শুধু এরকম লেখা আছে। এবং এইখান থেকে তোমার তেমন রচনামূলক এবং ইও নাই, রচনামূলক তেমন, বা তোমার কি বলে অতি সংক্ষিপ্ত নাই। তোমার যদি কিছু পড়ার মনে হয় তো তুমি নিজে পড়বে, আর যদি কোনো কিছু বোঝার যদি প্রয়োজন হয় তুমি আমার জানাই। আর এইখানে দাও এই 3টে মেবি 4টে ম্যাথ আছে, আর এই ম্যাথ গুলো প্রিভিয়াস চ্যাপ্টার এই ম্যাথ, ঠিক আছে। এই যে দেখো এই 50 কিলো ওয়াট 220 ভোল্টের একটি শান্ট জেনারেটর, নো লোড ভোল্টেজ, ইত্যাদি 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 ইত্যাদি। এগুলো পারবা, কারণ এগুলো হচ্ছে আগের চ্যাপ্টার সব ম্যাথ, এই চ্যাপ্টারে কোনো ডেডিকেটেড ম্যাথ নাই, ঠিক আছে। তারপর কি আছে, ডিসি জেনারেটরের ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা। এই চ্যাপ্টারটা হচ্ছে মারাত্মক, ঠিক আছে। এইগুলো একটা অঙ্ক মানে ভয়ঙ্কর, অনেক লম্বা লম্বা, এগুলো দেখলে ভয় পাওয়ারই কথা। এবং চ্যাপ্টারটাও বিশাল, অনেক অঙ্ক আছে, এবং অঙ্কের মধ্যে ঝামেলা বেশি। আচ্ছা একটা একটা জেনারেটর যে উৎপন্ন ভোল্টেজটা, এই ভোল্টেজটা বিভিন্ন জায়গায় লস হয় আর কি। এই যে এখানে মূলত কথা হইবে ভোল্টেজ রেগুলেশন, মানে ভোল্টেজটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এখন উৎপন্ন হয় যদি 400 ভোল্টেজ, এখন আমার তো আউটপুটে যদি 400 ভোল্টেজ প্রয়োজন না হয়, ওইটা তো রেগুলেশন করতে হবে। তো মানে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় এই বিষয় এবং দক্ষতা নিয়ে আলোচনা করা হইবে। আর আর এইখানে মূলত অঙ্কগুলো আছে বেশিরভাগ লস নিয়ে বলতে, একটা জেনারেটরে যে উৎপন্ন ভোল্টেজ, মানে যে পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হয় ওই পরিমাণ ভোল্টেজ কিন্তু আউটপুটে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে তোমার আর্মেচারে কিছুটা লস থাকে, কারণ আর্মেচারের মধ্যে যে তোমার যে পরিমাণ বলবে যে এত পাওয়ার উৎপন্ন হবে অতটা হয় না, কারণ ওই যে কপার লস আছে, মানে যে জায়গায় কপার আছে, যেমন কপার আছে কই তোমার আর্মেচারের ইন্টারনাল একটা লস আছে, আইআর এ আছে, ওইখানে একটা লস আছে। তারপর তোমার ইতে আছে, মানে ওই যে শান্টে আছে, শান্ট ফিল্ডের লস আছে। দেখো লস মূলত 3 প্রকার হয়: কপার লস, ম্যাগনেটিক লস আর মেকানিক্যাল লস। আচ্ছা কপার লস কি? কপার লস আর্মেচারে যে কপার আছে, যেমন আইএসকে আর আরএ। কপার লস তো এর আগে তো জানো লস সম্পর্কে, যে কপার লস মানে আইএসকে আর আরএ। আচ্ছা তারপর কপার লস হয়, তারপর হয় ফিল্ড লস এন্ড শান্ট ফিল্ড আছে। শান্ট ফিল্ডেও তো কপার আছে, শান্ট ফিল্ডেও কপার লস হয়। সিরিজ ফিল্ড যদি থাকে, সবসময় তারা থাকে না। শান্ট ফিল্ড তো শান্ট যেটা অবশ্যই থাকে। সিরিজ ফিল্ড যদি থাকে, সিরিজ ফিল্ডের লস হয়। আর ইন্টারপোল ফিল্ড আই স্কয়ার আর আইপি। আচ্ছা ইন্টারপোল ফিল্ড আচ্ছা এটা দেওয়া থাকে আর কি, এইখানে এই লস যা আছে টোটালি দেওয়া থাকে। আচ্ছা সামনের অঙ্কে করতে যাই দেখো মানে বিস্তারিত। বিরাশ কন্ট্রাক্টর রেজিস্ট্যান্সের কারণে লস আছে, যদি বিরাশ থাকে বিরাশের যে লস ওইটাও এখানে কাউন্ট করতে হবে কপার লস হিসেবে। তারপর আছে ম্যাগনেটিক লস বা আয়রন লস বা কোর লস। আচ্ছা হিস্টেরেসিস লস আছে, এডি কারেন্ট লস আছে। এইখানে এই যে ফুল যে লস, এই লসটা দেওয়া থাকে। আর মেকানিক্যাল লস আছে, ফ্রিকশন লস, বিয়ারিং কমিউটার ঘূর্ণনের ফলে লস, এয়ার ফ্রিকশন বা উইন্ডেজ লস। আচ্ছা ফ্রিকশন লস যে তোমার ফ্রিকশন ঘর্ষণের কারণে তোমার যে পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হওয়ার কথা কিছুটা বাধাপ্রাপ্ত হইয়া তার থেকে কিছুটা ভোল্টেজ কম উৎপন্ন হয়, এটা ফ্রিকশন লস। বিয়ারিং এর জন্য কিছুটা বাধাপ্রাপ্ত হয়, কম্পিউটার ঘূর্ণনের ফলে লস হয়। এবং এয়ার ফ্রিকশন মানে কম্পিউটারের মধ্যে যে ফাঁকা ফাঁকা জায়গা থাকে ওইখানেও যে বাতাস থাকে ওই বাতাসেও বাধাপ্রাপ্ত হয়ে কিছুটাও হইলেও জেনারেটর স্লো হয়, যার কারণে এয়ার ফ্রিকশন বা উইন্ডেজ লস, আর্মেচার ঘূর্ণনের ফলে লস হয়। এই লসগুলো ফুল লোডে শতকরা 10 থেকে 20% হয় আর কি। আচ্ছা এখন স্ট্রে লস আছে, এগুলো যেগুলো আসে এগুলো মানে সামনে দেখবা না, অতি সংক্ষিপ্ত আছে। স্ট্রে লস আছে, কনস্ট্যান্ট লস কি, স্ট্রে লস কি, মোট লস কি। আচ্ছা স্ট্রে লস কি? সাধারণত ম্যাগনেটিক বা মেকানিক্যাল লস যৌথভাবে স্ট্রে লস হিসেবে পরিচিত হয়, ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এই যে ম্যাগনেটিক লস আছে আর মেকানিক্যাল লস আছে। তোমার
অঙ্কে এই যে অঙ্কে দেয়া থাকবে যে স্ট্রে লস এত, স্ট্রে লস এত, বাট তোমার এইখানে বের করতে হবে যে শুধু কপার লসেরটা তোমার হিসাব নিকাশ করতে হবে, ওরা স্ট্রে লস দিয়ে দেবে, ঠিক আছে। আর স্ট্রে লস কি, স্ট্রে লস কাকে বলে? স্ট্রে লস যে তোমার মেকানিক্যাল লস আর ম্যাগনেটিক লস, যে এই যে দুইটা যোগ করলে ওইটা বলে স্ট্রে লস, ঠিক আছে। কপার লস এটা সম্পূর্ণ আলাদা, আর স্ট্রে লস যে ম্যাগনেটিক লস আর মেকানিক্যাল লস যোগ করলে এটা বলে স্ট্রে লস। আচ্ছা, কনস্ট্যান্ট লস কি? শান্ট এবং কম্পাউন্ড মেশিনের শান্ট ফিল্ড কপার লস স্থির থাকে, স্ট্রে লস এবং শান্ট ফিল্ডের কপার লস এই ক্ষেত্রে কনস্ট্যান্ট লস বলে। শান্ট এবং কম্পাউন্ড মেশিনের শান্ট ফিল্ড কপার লস স্থির থাকে না, স্ট্রে লস এবং শান্ট ফিল্ড কপার লস কি? আচ্ছা, শান্ট ফিল্ডের যে কপার লসটা থাকে, শান্ট ফিল্ডের কপার লস মানে শান্ট জেনারেটর একদম একদম বাম পাশে যেটা থাকে আর কি, শান্ট জেনারেটরের ক্ষেত্রে ওইটা, এবং এই যে স্ট্রে লস, এই দুটো একসাথে বলে কনস্ট্যান্ট লস, ঠিক আছে। আই স্কয়ার আর এ ডব্লিউসি, যাই হোক, মানে এই যে কপার লস আর স্ট্রে লস দুইটা একসাথে কনস্ট্যান্ট লস আর কি। এখন মোট লসের সূত্র কি? ভেরিয়েবল লস প্লাস কনস্ট্যান্ট লস। ভেরিয়েবল লস, দাঁড়াও, আচ্ছা, এই যে আই স্কয়ার আর এ মানে যেটা যে তোমার ইন্টারনাল লস আর্মেচারের আই স্কয়ার আর এ, এইটার পরিবর্তনশীল বা ভেরিয়েবল লস বলা হয়। ভেরিয়েবল লস হচ্ছে আই স্কয়ার আর এ মানে আর্মেচারের ইন্টারনাল লস। মোট লস হচ্ছে যে তুমি যদি বলে একটা আর্মেচারের মানে একটা জেনারেটরের মোট লস বের করো, মোট লস কি? ভেরিয়েবল লস প্লাস কনস্ট্যান্ট লস। ভেরিয়েবল লস ওই যে আই স্কয়ার আর এ, আর কনস্ট্যান্ট লস কি? কনস্ট্যান্ট লস টোটাল লস, কপার লস, ম্যাগনেটিক লস, কপার লস প্লাস স্ট্রে লস আর কি। এখন ডিসি জেনারেটর পাওয়ারের ধাপ, এইখানে আছে যে তোমার মেকানিক্যাল ইনপুট পাওয়ার। আচ্ছা, এইখানে দেখো টোটালি দেখো ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার, একটা জেনারেটর আউটপুট পাওয়ার পামু এই জায়গায়, যে এই জায়গায় আউটপুট পামু, আউটপুট পাওয়ার পাওয়ার আগে এই কয় জায়গা লস হইবে মেকানিক্যাল ইনপুট পাওয়ার। তো মেকানিক্যাল ইনপুট পাওয়ার 735.5 ইন্টু 735 পয়েন্ট, এটা মনে হয় ইউএস না জানো ইউকে কোনটা জানি বলে, যায় ওটা সামনে গেলে একটু পাম মনে পড়ে। তো প্রাইম মুভারে বিএসপি, এই টোটালি এই ধরো জেনারেটর ঘোরা শুরু হয়েছে। তারপর এখানে আয়রন এবং ফ্রিকশন লস যাইবে, আয়রন এবং ফ্রিকশন লস যাইবে। তারপর আর্মেচার উৎপাদিত ইলেকট্রিক্যাল পাওয়ার, এই তারপর কি উৎপাদিত পাওয়ার পাবো, উৎপাদিত পাওয়ার দিয়ে কপার লস যাইবে, তারপর ইলেকট্রিক্যাল আউটপুট পাবো। এইটা একটা কি বলে, এটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে আর কি। যে এই ইনপুট দেব, ইনপুট দেওয়ার পর এখানে মেকানিক্যাল লস হবে, মেকানিক্যাল লসের পর যা উৎপন্ন হইবে, এই উৎপন্নর পরে আবার কপার লস হইবে, তারপর ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়া যাবে। আচ্ছা, এখানে আছে দক্ষতা এফিসিয়েন্সি দক্ষতা। আচ্ছা, দক্ষতা মূলত যে তোমার আউটপুট বাই ইনপুট ইনটু 100%, ঠিক আছে, যদি দক্ষতা সাধারণত বলে। তারপর এইখানে আছে বিভিন্ন প্রকার দক্ষতা বলতে পারে, যে মেকানিক্যাল এফিসিয়েন্সি, মেকানিক্যালটা বের করো, ইলেকট্রিক্যালটা বের করো, ওভারঅল কমার্শিয়াল এফিসিয়েন্সি বের করো। তো এখানে বিভিন্ন সূত্র আছে, সূত্রগুলো দেখো, তারপর 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, মেকানিক্যাল এফিসিয়েন্সি সূত্র কি? এটা এটা এম মানে এম এ মেকানিক্যাল, এটা ইকুয়াল টু বি বাই এ। আচ্ছা, এখানে বি কি? আর্মেচার উৎপন্ন ইলেকট্রিক্যাল পাওয়ার। ই আচ্ছা, এগুলো মুখস্থ করতে হবে, যে তিনটা আছে, একটা দুইটা তিনটা আছে। হ্যাঁ, আর্মেচার উৎপন্ন ইলেকট্রিক্যাল পাওয়ার ই আই এ বিএসপি ইনটু 735.5, ঠিক আছে। আর ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, আচ্ছা এই অঙ্ক করলে পর বিস্তারিত বুঝবা না, ঠিক আছে। ভিএল ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার, ভিআই ভিএল পি ইকুয়াল টু ভিআই, তো ভিআই বাই ইআই এ উৎপন্ন পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট বাই আর্মেচার উৎপন্ন ইলেকট্রিক্যাল পাওয়ার। আচ্ছা, এখানে আউটপুট বাই ইনপুট এটা বোঝানো হয়েছে আর কি। ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি ওভারঅল বা কমার্শিয়াল এফিসিয়েন্সি আর কি, মোট যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভিএল না ভিআই মানে মোট পাওয়ার বিএসপি ইন্টু 735.5। এই তিনটে সূত্র মুখস্থ করতে হবে, এবং অঙ্ক করার ক্ষেত্রে আরো বিস্তারিত বোঝাবো অনেক। সর্বোচ্চ দক্ষতার শর্ত, যেটা আউটপুট বিআইএল মানে পি ইকুয়াল টু বিআই, আউটপুট পাওয়া যাবে যেটা পি ইকুয়াল টু বিআই। আচ্ছা, তারপর জেনারেটর ইনপুট, ইনপুট ইকুয়াল টু আউটপুট প্লাস লস সমূহ। আচ্ছা, ইনপুট কি? ইনপুট যদি বের করতে হয়, ইনপুট ইকুয়াল টু ইনপুট সমান আউটপুট, যদি বলে ইনপুটের পাওয়ার কত, তাহলে কি ইনপুট ইকুয়াল টু আউটপুট প্লাস
টোটাল লস সমূহ, মোট লস। তারপর কি আর এইখানে আউটপুট কিভাবে বের করছে বিস্তারিত এখানে লেখছে, এত কিছু দরকার নাই। লোড কারেন্ট আইএল এর তুলনায় আইএসএস নগণ্য বিধায় আইএসএস ইত্যাদি ইত্যাদি। এটা ভোল্টেজ রেগুলেশনের সূত্র আছে, নো লোড অবস্থায় নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ ইনটু 100%। সূত্রটা দেখো, অনেক হয়ে গেছে, চ্যাপ্টার দেখি তো ভয় করতেছে। এখান থেকে দেখি কোনো কিছু রচনামূলক কিছু আসে না। ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি ডিসিজেন্টের শব্দ দক্ষতার সূত্র লেখো। ভোল্টেজ রেগুলেশনের মান কম না বেশি হওয়া ভালো। ডিসিজেন্টের স্টেলস কি? ভোল্টেজ রেগুলেশন কাকে বলে? এই যে ভোল্টেজ রেগুলেশন এই সূত্রটা দেখো, এখানে আছে, মাত্র দাগ দিয়ে দিয়েছে। ডিসিজেন্টার পাওয়ারের ধাপগুলো লেখো, পাওয়ারের ধাপগুলো দেখো। সর্বোচ্চ কর্মদক্ষতার সূত্রটি প্রতিপাদন করো। রাও এই জিনিসটা বোর্ডে আসছে লাস্টে 20-এ। না না, এস্টিমেটিং দিতে হইবে, আমি দেইনি। ডিজিটাল ইলেকট্রনিক্স দিছি, অ্যাকাউন্টিং দিছি, সোশ্যাল সায়েন্স দিছি, এই সহজ তিনটে দিছি, কারণ আমি পরীক্ষাতে দেওয়া যায় ওই সময় আমি জানতাম না, আমার মনে হয় 1 মাস হাতে মনে হয় সময় ছিল, তখন আমি ওই তিনটে দিছি। সবগুলো দিতে পারতাম, সবগুলোই পাস করতাম, বাট দেইনি, কারণ এই কয়দিন আমি কি করবো, এই যে পরীক্ষার দিন থেকে এখন পর্যন্ত তো একটু হলে আর কি বই ধরছি বা একটু লেখাপড়া করছি, আগের থেকে পয়েন্ট একটু হলে ভালো আসবে। ওই সময় সময় ছিল না, আমি যে মানে পরীক্ষা দেওয়া যাবে এটা আমি জানতাম না। ভোল্টেজ রেগুলেশন দ্বারাও, হ্যাঁ আচ্ছা, এই যে সর্বোচ্চ দক্ষতার শর্ত, এটা আমি কালকে তোমার দেখাবো, মনে কালকে সকালে, কারণ এটা এখন দেখাইতে গেলে এটা আমার নিজেরও দেখা লাগবে। আমি আর কি দীর্ঘদিন না দেখার ফলে, দীর্ঘদিন কি আর কি অল্প কিছুদিন একটু দেখা লাগবে আর কি। আমি তোমার অঙ্ক করাই দিই, 11 নম্বর চ্যাপ্টারটা শেষ করাই কালকে, মোটর টোটর দেখি কালকে পড়াই শেষ করে দেওয়া যায় কিনা, কারণ অনেক দিন হয়ে আছে, মানে এই পরীক্ষার বেশি সময় বাকি নেই। ডিসি মেশিন 12 তারিখ, আর অ্যাপ্লাইড মেকানিক্স 21 তারিখ। আচ্ছা, এই যে 153 পৃষ্ঠা উদাহরণ 1, এটি সাধারণত ফুল লোড ভোল্টেজ 120 ভোল্ট এবং যখন লোড বিচ্ছিন্ন করা হয় তখন এর ভোল্টেজ বৃদ্ধি পেয়ে 150 ভোল্ট হয়। ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করো। আচ্ছা, ভোল্টেজ রেগুলেশনের যে সূত্র, এটা হচ্ছে তোমার VR ইকুয়াল টু VNL মাইনাস VFL বাই VFL ইনটু 100%। VR ইকুয়াল টু VNL মাইনাস VFL, VNL মাইনাস VFL ভাগ VFL ইনটু 100%। আচ্ছা, এখানে বিএফএল বলতে ভোল্টেজ ফুল লোড, আর ভিএনএল মানে ভোল্টেজ নো লোড। তো নো লোড অবস্থায় ভোল্টেজ এবং ফুল লোড অবস্থায় ভোল্টেজ। এইখানে ভোল্টেজ রেগুলেশনের
আমার ভোল্টেজ রেগুলেশনের মান বের করতে হবে। আচ্ছা, যখন লোড বিচ্ছিন্ন করা হয়, তো এখানে বলছি কি, দেখো এখানে ভিএফএনএল বা ভিএফএল এর কিন্তু এইভাবে মান দেয় না। এখানে বলছে একটি শান্ট জেনারেটর ফুল লোড ভোল্টেজ, তাহলে ফুল লোড ভোল্টেজ বিএফএল ফুল লোড ভোল্টেজ কত দেওয়া আছে? ফুল লোড ভোল্টেজ দেওয়া আছে 120 ভোল্ট। আচ্ছা, যখন লোড বিচ্ছিন্ন করা হয়, তার মানে লোড বিচ্ছিন্ন করা হচ্ছে, লোড নাই, তার মানে নো লোড ভোল্টেজ, তাহলে বিএনএল ইকুয়াল টু 150 ভোল্ট, 150 ভোল্ট। তাহলে ভোল্টেজ রেগুলেশন বের করো। আচ্ছা, ভিএনএল মাইনাস বিএফএল, ভিএনএল হচ্ছে 150 মাইনাস বিএফএল 120 বাই বিএফএল হচ্ছে 150, না বিএফএল হচ্ছে 120 ইন্টু 100%। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, তুমি যদি এই পাশে যদি পার্সেন্টেজ দাও, এইখানে যদি পার্সেন্টেজ দাও, তার মানে এইখানে আর এই 100 পাশে আবার পার্সেন্টেজ দিবে না। আবার তুমি যদি এইখানে যদি পার্সেন্টেজ দাও, তাহলে এবার এইখানে পার্সেন্টেজ দাও, যে কোনো এক পাশে পার্সেন্টেজ দিলে দেবে আর কি। ঠিক আছে, তাহলে 150 মাইনাস 120, 150 মাইনাস 120 ভাগ 120 ইন্টু 100, সরি ওটা 100 ওটার সাথে হয়ে গেছে, ডিলেট ইন্টু 100, 125, 25%। আচ্ছা, এখানে সব সূত্রগুলো মানে এইভাবেই, এই অঙ্কগুলো আর কি। একটু 50 কিলোওয়াট 200 ভোল্ট শান্ট জেনারেটর হতে লোড সরলে ভোল্টেজ বৃদ্ধি পেয়ে, লোড সরলে ভোল্টেজ বৃদ্ধি পেয়ে 220 ভোল্ট হয়, মেশিনটি কত ফুল লোড কারেন্ট বিতরণ করবে এবং ভোল্টেজ রেগুলেশন কত হবে? আচ্ছা, দেখো এখানে বলছি কি 50 কিলোওয়াট এবং 200 ভোল্ট শান্ট জেনারেটর হতে লোড সরালে ভোল্টেজ বৃদ্ধি পেয়ে, আচ্ছা লোড সরালে ভোল্টেজ বৃদ্ধি পায়, তার মানে লোড সরালে যদি ভোল্টেজ বৃদ্ধি পায়, তার মানে নাকি নো লোড সরাইছে, তার মানে এখানে হচ্ছে নো লোড, তাহলে ভিএনএল দেওয়া আছে কত? 220 ভোল্ট। আচ্ছা, লোড অবস্থায় যদি 50 কিলোওয়াট 200 ভোল্ট, তাহলে লোড অবস্থায় 50 কিলোওয়াট 200 ভোল্ট হয়। তার মানে এখানে দেওয়া আছে বিএফএল 200। কি বলছে, মেশিনটি কত ফুল লোডে কারেন্ট বিতরণ করবে? আচ্ছা, কারেন্ট কত বিতরণ করবে? তাহলে আইএফএল ফুল লোড অবস্থায় আর কি কারেন্ট, তাহলে আই ইকুয়াল টু ভি বাই পি বাই ভি এখানে পাওয়ার যেহেতু দেওয়া আছে, তাহলে 50 কিলোওয়াট, পি দেওয়া আছে 50 কিলোওয়াট, 50 কিলোওয়াট মানে 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তো 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই বিএফএল 200 ভোল্টেজ, এটা করলে আর কি হয় 250 এম্পিয়ার। আর তোমার ভিএনএল মাইনাস ভিএফএল, নো লোড অবস্থায় মাইনাস ফুল লোড অবস্থায় ভাগ ফুল লোড, তাহলে নো লোড অবস্থা আসলে কত? 220 মাইনাস 200 বা 200, আচ্ছা এখানে একটু 100% আছে, একটু 200 ইন্টু 100% কত হয়? সূত্র এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাইতেছে না? কথা শোনা যায় না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাইতেছে না? হ্যালো, শোনা যাইতেছে? কথা শোনায়? শোনা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যালো, তুমি মেবি কথা শুনতেছিল না, তুমি ওই এখন ওই লিঙ্কে আবার ক্লিক করে আবার ঢুকো। হ্যালো, তুমি মেবি কথা শুনতেছিল না, তুমি ওই এখন ওই লিঙ্কে আবার ক্লিক করে আবার ঢুকো। আরে না, তাড়াতাড়ি শেষ হবে না।
বিএমপির কোনো প্রোগ্রাম বা আওয়ামী লীগের কোনো প্রোগ্রামে? হ্যাঁ। আরে না না না। হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তুমি শুনতে পারো না নাকি এই সময়? আচ্ছা ঠিক আছে, তো এই এই এটা তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা সূত্র is যে তোমার ভিএনএল মাইনাস ভিএফএল বাই বিএফএল ইন্টু 100%। আর তুমি যদি এই পাশে বইতে ওরা এই পাশে 100, এই পাশে পার্সেন্টেজ দিচ্ছে, তাহলে এইখানে আর পার্সেন্টেজ দেওয়া লাগবে না, এখানে 100 দিলেই হইবে। আর তোমার তখন শেষে তোমার পার্সেন্টেজ দিলেই হবে, তোমার শেষে পার্সেন্টেজ দিলেই হবে। আর তুমি যদি এই পাশে পার্সেন্টেজ না দাও, তাহলে 100 সাথে পার্সেন্টেজ দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, পরে যেটা 3 নম্বর আছে, 4 নম্বর আছে, 5 নম্বর আছে, এগুলো 6 নম্বর আছে, সবগুলোই পারবা, ঠিক আছে? এখন দেখো, আহ, হ্যাঁ সূত্র সব সেমই, শুধু ইকুয়েশনটা বিভিন্ন ভাবে করছে আর কি। সিলে না ঘরের মধ্যে সিলে না। আচ্ছা, এখন দেখো এই যে 155 পৃষ্ঠায় ডেসি জেনারেটর কর্মদক্ষতার সূত্র, এটার কি একটু আগে 155 পৃষ্ঠা, 155 পৃষ্ঠা। কপার লস এবং তামাতে অপচয়, কপার লসকে আই স্কয়ার আর এই লস ফুল লোডে লস 30% থেকে 40% হয়। ফিল্ড লসকে শান্ট ফিল্ড লস আই স্কয়ার আর এস এস, শান্ট ফিল্ড এর লস বিভক্ত আই এস এস আর এস এস। আচ্ছা, সিরিজ ফিল্ড লস সিরিজ ফিল্ড এর লস। আচ্ছা, লস বলতে যে আই স্কয়ার আই আর, এখন তোমার যে ফিল্ডটা বলবে ওই ফিল্ডের রেজিস্ট্যান্স আর ওই ফিল্ডের কারেন্ট। তো ইন্টারপোল লস আই স্কয়ার আর আইপি। ইন্টারপোল, এইখানে যে কি ইন্টারপোল অঙ্ক করতে গেলে বিস্তারিত দেখবো, মানে ইন্টারপোল হয়তো করছি বা জানি না, বুঝতেছি না আর কি। ইন্টারপোল বুঝতেছি না আর কি। আর ব্রাশ তো বুঝি, ব্রাশ কন্ডাক্টর লস হচ্ছে ব্রাশে দুই পিছে যদি দুটো ব্রাশ থাকে, ওই ব্রাশের যে লসটা। ম্যাগনেটিক বা আয়রন কোর লস, হিস্টেরেসিস লস, ডব্লিউএস ইকুয়াল টু প্রফেশনাল বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 ইনটু এফ। আচ্ছা, এগুলো সব দেওয়া থাকে, স্টিল লস হিসেবে দেওয়া থাকে, যে ম্যাগনেটিক লস আর মেকানিক্যাল লস। একটু একটু দেখছো, স্টেট লস কি, কনস্ট্যান্ট লস কি জানো সব, ভেরিয়েবল লস কি, পাওয়ারের ধাপসমূহ, মেকানিক্যাল পাওয়ার দেওয়া হয় একটু আগে যা এই পৃষ্ঠা ছিল একদম কপি করা হয়েছে এই পৃষ্ঠায়। মেকানিক্যাল ইফিসিয়েন্সি, ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি, কমার্শিয়াল ইফিসিয়েন্সি, এই এখন এই এই অঙ্কের সূত্র, অঙ্কের পালা, এবং এই অঙ্কগুলা একটা অঙ্ক একটা দাঁড়াও। আচ্ছা দেখো, একটি লং শান্ট অনেকবার আসছে, এগুলোতে দিয়ে অঙ্ক আসার একটা সম্ভাবনা আছে, কারণ জেনারেটর থেকে এবং একটা কি মোটর থেকে একটা অঙ্ক থাকবেই। এখন কোনটা থাকে, জেনারেটর তো চ্যাপ্টার তো এই পর্যন্ত, মানে 10টা 11 নম্বর চ্যাপ্টার পর্যন্ত সবই জেনারেটর। এখন জেনারেটর দিয়ে কোন জায়গা দিয়ে কি অঙ্ক দেবে আল্লাহ জানে। তো এই ওরা যা করছে, ও এখানে ডিসি জেনারেটরের অঙ্ক তেমন কঠিন ছিল না, কি থাকে জানি না, তো করার ক্ষেত্রে করো, ডুয়েট অ্যাডমিশনে বা তোমার জবের ক্ষেত্রে কাজে লাগবে। আর অনেকবার বোর্ডেও আসছে এগুলো। আচ্ছা, একটি লংশন কম্পাউন্ড জেনারেটর, লংশন কম্পাউন্ড জেনারেটর আঁকার চেষ্টা করি, পরে দেখা যাবে ওইখানে কি কইছে। লংশন কম্পাউন্ড জেনারেটর, লংশান্ট বললে তোমার আর্মেচারের যে ফিল্ড এটা লং হইবে, লম্বা হইবে। এই যে লংশান্ট, এই যে, আর এই যে জেনারেটরের দুই পাশে দুটো ব্রাশ আর মধ্যে জেনারেটর, ঠিক আছে? আর লং শান্ট যেহেতু, এইখানে একটা শান্ট শান্ট ফিল্ড আঁকা লাগবে, শান্ট ফিল্ড আঁকলাম। আর এইখানে তোমার আউটপুট, এইখানে তোমার ভি ভোল্ট হিসেবে দেওয়া আছে 220 ভোল্ট আউটপুট। আর কি কি দেওয়া আছে একটা একটা দেখি আর লিখি। জেনারেটর 1200 আরপিএম এ ঘুরে, তার মানে এন ইকুয়াল টু 1200 আরপিএম, ঘুরে 30 কিলোওয়াট, পি আউটপুট ইকুয়াল টু 30 কিলোওয়াট কেডাব্লিউ। এবং একটি লোডকে 220 ভোল্টের সরবরাহ দিচ্ছে, ভোল্ট ভি ইকুয়াল টু 220 ভোল্ট। সর্বদৃশ্য আর্মেচার শান্ট ও সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স যথাক্রমে আর্মেচার আর এ, শান্ট আর এস এইচ,
সিরিজ ফিল্ড আর এস ই যথাক্রমে কি কি আছে 0.06 112 ওহম 112 ওহম। ওরে মোবাইল দাও, ওরে মোবাইল দাও, হেলে যাই, ওরে মোবাইল দাও, হেলে যাইবে না। আচ্ছা, তারপর আর সিরিজের রেজিস্ট্যান্স 0.07 ওহম। জেনারেটর দক্ষতা 85% নির্ণয় করো। জেনারেটর দক্ষতা দেয়া আছে 85%। এটা আচ্ছা, দক্ষতা এটা দ্বারা প্রকাশ করা হয়, এখানে 85%। আর এটা যে তোমার পার্সেন্টেজ হিসাবে, আর এটা তুমি যদি অঙ্কে নাও তাহলে 0.85 লেখা যায় আর কি। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে মানে অঙ্ক করতে গেলে 0.85 লেখা লাগবে তোমার দক্ষতার জায়গায়, এটার জায়গায়। আর 85% মানে দক্ষতা আর কি। এখন আমার বের করা লাগবে যে মোট কপার লস। তাহলে মোট কপার লস কি? মোট কপার লস দিয়া আয়রন আর ফ্রিকশন লস প্লাস স্ট্রে লস। ঠিক আছে, তারপর তারপর খ নাম্বার বলছে আয়রন ও ফ্রিকশন লস সমূহ বের করো। ঠিক আছে, এক মিনিট আমি একটু দেখে নিই। বুঝতে পারছি। আচ্ছা, মোট কপার লস হচ্ছে যে যেটা জায়গায় কপার আছে, কপার আছে কোন জায়গায়, কোন জায়গায় দেখো এই জায়গা কপার আছে কি, দেখো এই যে আইএআরএ ইন্টারনাল যেটা রেজিস্ট্যান্স, যেটা বইতে আঁকা নাই, এইখানে একটা কপার আছে, এইখানেও কপার আছে, যেটা জায়গায় রেজিস্ট্যান্স আছে ওই জায়গায় তো কপার আছে। ঠিক আছে, এইখানে এটা কি আইএসসি আর এসসি, এই জায়গায় কপার আছে। আর আছে কি আই এই যে যদি এই দুটো কারেন্ট সমান করে দুটো সিরিজ আছে, আর এইখানে কপার আছে, এটা যে তোমার শান্ট আইএসএস আর এসএস, এই যে এই তিন জায়গায় কপার আছে না। তাহলে মোট বলছি তোমারে এক ক নম্বরে বলছে মোট কপার লস নির্ণয় করো। তাহলে মোট কপার লস হবে কি, এই তিনটার যে লস গুলা, এই লস গুলা যোগফল হচ্ছে মোট কপার লস। আর তারপর বলছে আয়রন ও ফ্রিকশন লস। আর আয়রন ও ফ্রিকশন লস কি, তাহলে আয়রন ও ফ্রিকশন লস দিয়ে তোমার মোট লসের সূত্র দিয়ে আমরা জানি কি, মোট লস ইকুয়াল টু মোট লস আয়রন ও ফ্রিকশন লস, আয়রন ও ফ্রিকশন লস প্লাস কপার লস, প্লাস কপার লস, কপার লস। বুঝে যাইতে আসছে, ছোট ছোট লিখতেছি যদিও। আচ্ছা দেখো, এই মোট লস হচ্ছে আয়রন ও ফ্রিকশন লস। এখন তোমার চাইছে কি আয়রন ও ফ্রিকশন লস করো। তাহলে আয়রন ও ফ্রিকশন লস এখান থেকে কিভাবে বের করবো? তাহলে আয়রন ও ফ্রিকশন লস যদি এই পেশে নেই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ লিখে নিলে ভালো হইবে। আর তুমি যদি পরে এর ভিডিওটা দেখো। এটা কি আমার ফোনের প্রবলেম নাকি তোমার? আমার তো এটা তো এখানে স্টিল রাখা আছে, এখানে ঘোরার তো কথা না। আর আমার তো উপরে তাকাইও না ফোনে, ধরিও না আর কি। আয়রন ও ফ্রিকশন লস। আচ্ছা, আয়রন ও ফ্রিকশন লস যদি আমি বের করতে চাই, তাহলে মোট লস থেকে কপার লসটা বিয়োগ হইলেই তো তোমার আয়রন ও ফ্রিকশন লস বের হইবে। তাহলে মোট লস মাইনাস কপার লস। আচ্ছা, এটা লিখে নাও, এটা লিখে নিলে ভালো হইবে, কপার লস।